আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও রিভিউ দেওয়ার জন্য মূলত উপস্থিত হয়েছি। তো স্বাগত জানাচ্ছি ঢাকা ভিউজ চ্যানেলের পক্ষ থেকে। গত 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর রূপায়ণ সিটি উত্তরার অডিটোরিয়ামে রূপায়ণ সিটির সেলস পার্সোনালদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সেই ওয়ার্কশপে সেলস অপারেটিং প্রসিডিউরের উপরে আমি একটা প্রেজেন্টেশন উপস্থাপন করি। মূলত আজকের ভিডিওটি তৈরি করছি ওই মিটিংয়ে আমি আসলে কী নিয়ে কথা বলেছিলাম সেটার একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা সেলস অপারেটিং প্রসিডিউর কী হতে পারে, অর্থাৎ একটা সেলকে আমরা কিভাবে অপারেট করতে পারি, শেষ থেকে শুরু পর্যন্ত কিভাবে একটা সেল ডান করা উচিত, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। চলুন মূল পর্বে। ইতিমধ্যে দেখলাম অনেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গেছে, তারপরে মনোযোগ ভারী হয়ে গেছে। তারপরে সেলস অপারেটিং প্রসিডিউরের ধাপগুলো হচ্ছে টার্গেট গ্রুপ সিলেকশন, ডেটা কালেকশন, প্রসপেক্ট জেনারেশন, সেলস মিটিং, সেলস ক্লোজিং। টার্গেট সিলেকশন করতে গেলে কয়েকটা বিষয়কে আমি বাছাই করেছি। আপনারা আরো বেশি ভালো পারেন, আমি শর্টে বোঝার জন্য কয়েকটা বিষয়কে নিয়ে আসছি। আপনারা আরো অনেক বেশি ক্রাইটেরিয়াকে নিয়ে টার্গেটটাকে সিলেকশন করলে কি হবে, আপনার টার্গেটটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রথমে আমি নিয়ে এসেছি ইনকাম লেভেলটা কি ধরনের হলে আমি তাকে আমার বিজনেসটা নিয়ে যাবো, তাকে আমি আমার কলিগের মধ্যে রাখবো, তাকে আমি আমার ফলোয়ারের মধ্যে রাখতে পারি। ইনকাম লেভেলটা আমাদের জন্য কত হবে, একজন বলেন দেখি পিছন থেকে, আউটার সার্কেল থেকে বলেন কত টাকা ইনকাম হলে একজন টিজিকে একটা লিডকে আমরা এই রূপায়ণ সিটির বিজনেসটা নিয়ে যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করতে পারি। পিছন থেকে একজন বলেন কত টাকা হওয়া দরকার মাসে ইনকাম। 3 লাখ 5 লাখ। আর কেউ এদিক থেকে 10 লাখ হওয়া উচিত। আর এদিক থেকে দু একজন বলেন 5 থেকে 7। কোনটা নেওয়া যায়? একজন মন্তব্য দেন, অনেকগুলো শোনা গেছে 5 স্ট্যান্ডার্ড মনে হচ্ছে নাকি? তাহলে মাসে যদি 5 লাখ টাকা ইনকাম হয় বুঝতে পারি আমি, তার মানে কি আমরা হুট করে জেনে যাবো? কিভাবে জানা যায় একটা মানুষের ইনকাম? কি কি ওয়ে আছে? সব জেনে গেলাম, শুধু ইনকামটা জানতে চাই একটা মানুষের। আমার ইনকাম কত এটা জানতে হলে আপনাদের কি করতে হবে? আমার প্রফেশন জানতে হবে, মানে আরো কিছু ক্রাইটেরিয়া চলে আসছে কিন্তু সাথে সাথে। আর কি জানতে হবে? লাইফস্টাইল। আর কি? কোন লোকেশনে বসবাস করে, তারপর আমার বেবিটা কোথায় পড়াশোনা করে, তারপর আমি কি গাড়িটা ব্যবহার করি। সবাই কিছুক্ষণ আগে বললো ভালো একটা গাড়ি আসলে তো হুট করে আমরা গিয়ে পড়ছি, তার মানে আমরা ভালোই বুঝি তার ইনকাম ভালো। তার মানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো দেখে আমরা বুঝবো তার ইনকাম কত, সেগুলোকে আমরা খুব ভালোভাবে জেনে নিব। তারপরে এজ, কি ধরনের এজিং পিপুল আমাদের এখানে আসছে। বর্তমানে এজের ভ্যালু তো ভেঙে গেছে, স্যারকে বলেছে ইয়াংরা কিন্তু এগিয়ে আসতেছে। আপনাদের ধারণা বলেন তো কি ধরনের এজ আমাদের এই প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? 40 আবার এই তো 40 to 60 হলো আমাদের এজ গ্রুপ। এটা মনে রাখতে হবে আমাদের। লোকেশন আমরা অলরেডি বুঝে গেছি লোকেশন কোথায় হতে হবে, তবে ধানমন্ডির লোক আমাদের কাছে আসছে কম, এটা আমার এক্সপিরিয়েন্স। আর কোন কোন জায়গার লোক আমাদের জন্য এখানে অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় বাস করলে বলতে পারি যে হ্যাঁ এই লোকটার বাসা যেহেতু এই জায়গায়, সেহেতু এই লোকটা আমার টিজি হতে পারে। দু একটা নাম বলে দেখি পিছন থেকে। বনানী, গুলশান, বসুন্ধরা, ধানমন্ডি, উত্তরা, গুলশান। আর একটা প্রশ্ন আমার আছে আপনাদের কাছে, সবচেয়ে যারা এক্সপেরিয়েন্স একটা সেল করছেন অলরেডি, তারা বলবেন সবচেয়ে বেশি কাস্টমার কোথা থেকে পেয়েছি আমরা এই পর্যন্ত? উত্তরা। তার মানে আমাদের লোকেশন হলো উত্তরা। আমরা উত্তরার পিপলকে বেশি ফোকাস করবো, অন্যদেরকেও ফোকাসে রাখবো। এটা হলো আমাদের লোকেশন। ইজি নির্ধারণ করার ক্ষেত্রে এই লোকেশন এভাবে আমাদের কাজে লাগাবো। বিহেভিয়ার আর টেস্ট, কাস্টমারের বিহেভিয়ার আর টেস্ট থেকে আমরা কি বুঝি সেটা আমার কাস্টমার কিনা। বলতে কি ধরনের প্যাটার্নটা কি, আমাদের বিহেভিয়ার প্যাটার্ন কি হয়, একজন কাস্টমার কি ধরনের লোক হতে হবে। এই আরসিওর জন্য অন্য প্রোডাক্ট বাদ, জেনারেল প্রোডাক্ট বাদ দিবেন, আরসিওর কাস্টমার কি ধরনের বিহেভিয়ার হয়। এখানে বিহেভিয়ার অবলিক যে টেস্ট আছে, জি এই টেস্ট করলে তো মানে কোন একটা ইন্টারভিউ বা কোন একটা ইন্টারভিউ বা আমার एग्जाम বোঝাচ্ছে। এখানে টেস্ট অ্যাকচুয়ালি হবে টেস্ট কোন মানে টিএসই হবে। আচ্ছা আমরা সাত ধরে নিচ্ছি, এটা কি বেরিয়ে গেছে। আচ্ছা এই সেই টেস্ট
মানে তার স্বাদ Right. স্বাদ করে নেবে। তো বলেন তো কি ধরনের স্বাদের লোক হবে এটা? তার কি ধরনের সে কি হবে? রূপায়ণ সিটিটা বিশেষ এক ধরনের স্বাদ থাকতে হবে, এক ধরনের বিহেভিয়ার থাকতে হবে, রুচিশীল হতে হবে। এই প্রোডাক্ট কিন্তু সবাই কিনবে না। যখন পুরনো ঢাকার কোনো লোক সেখানে দেখছে যে এই জায়গায় অনেক সুন্দর বাট অনেক টাকা লাগে, একটা পলিটিশিয়ান এসে দেখছে যে অনেক টাকা লাগে, একজন বিজনেসম্যান এসে দেখছে অনেক টাকা লাগে, এখানে কিন্তু এক ধরনের কাস্টমার অটোমেটিক চলে যাচ্ছে। তাদের টেস্টের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নাই। যারা ভালো জায়গায় থাকতে চায় না, যারা ভালো ভালো এনভায়রনমেন্টকে তারা প্রায়োরিটি দেয় তার লাইফে, তারা কিন্তু এখানে কিনতে পারছে না। টাকা থাকলেই আমাদের প্রোডাক্ট কিনতে পারবে না। তার মানে আপনার বুঝতে হবে এক ধরনের যে কাস্টমারগুলো ভালো জায়গায় থাকতে পছন্দ করে, যারা একটু ফুরফুরে মেজাজের, যারা একটু নিজেকে চার্ম রাখতে পছন্দ করে, সেই সমস্ত লোকরা মূলত আমাদের টার্গেটের মধ্যে আসতে পারে। তো আমি এই সামান্য কয়েকটা বিষয়ে কাজ করেছি, আপনারা পিজি নির্ধারণের ক্ষেত্রে আরো একটু সতর্ক হবেন। আমরা তো আচ্ছা, তাহলে আমরা বুঝলাম টার্গেট অডিয়েন্স কেমন হবে। এই টার্গেট অডিয়েন্স কোথায় পাওয়া যাবে সব কিছু জানার মতো হয়ে গেল, বয়স কেমন হলো বুঝলাম আমরা। এখন আমাদের তাদের ডেটা কালেকশন করতে হবে। ডেটা কালেকশন না করলে আমি কিভাবে তাদের সেল করবো, তারা কোথায় আছে কি আছে জানা হয়ে গেল। আর তার মোবাইল নাম্বার থাকা থাকবে তো নাকি, কথা না বললে কিভাবে তাকে সেল করবো, আর কিভাবে আমার মেসেজটা দেবো, মূল মেসেজ। চলুন আমরা সেটাই ডেটা কালেক্ট করতে হলে দুই ধরনের ডেটা আমরা জানি। পিরিয়ডিক্যাল কথা আবার খেয়াল, এক্সিস্টিং ডাটা বলতে আমরা বলছি যে আমাদের এই যে ডিরেক্টরির মধ্যে থেকে কিছু ডাটা পাই আমরা, আমাদের ডিলার কিছু ডাটা দেয়, কোম্পানি কিছু ডেটা দেয়, এগুলোকে আমরা এক্সিস্টিং ধরতে পারি। আর নিউ ডাটা হলো আপনার কারিশমা। আপনি একজন সেলসম্যান হিসেবে নতুন ডাটা নিয়ে আসতে হবে। মনে রাখবেন সেলসের বড় চ্যালেঞ্জ হচ্ছে কাস্টমার বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হচ্ছে। যেহেতু কাস্টমার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়, সেহেতু আপনার ডেটার প্যাটার্নটাও চেঞ্জ করতে হবে বারবার। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ডেটা যদি আপনি একই ডেটা বারবার ফলো আপ দিতে থাকেন আপনি এক্সস্টিং হয়ে যাবেন, আপনার টিএল আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে, কোম্পানি আপনাকে লাল নোটিশ দিয়ে দিবে, আপনি সেলসের ক্যারিয়ার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে আপনার মনে হবে। ডেটার ভেরিয়েশন আছে, নিউ ডেটা। আচ্ছা, আমরা এক্সিস্টিং ডাটা জানলাম, কয়েকটা জায়গা থেকে এই ডেটা পেতে পারি, এটা আপনারা সবাই জানেন। ডাটা কালেকশন করবেন কিভাবে? আপনার নিউ ডাটাটা আপনি কালেকশন করতে চান এখন কিভাবে আসেন? ডোর টু ডোরটা যতগুলো ব্যাপার আছে এর মধ্যে ডোর টু ডোরটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ, আমি সেটা বলবো। ডোর টু ডোরে আপনি যখন যাবেন, পরে কিন্তু আর কিছু কথা আছে, এই লেকচারের পরে আরেকটা টপিক আছে, সেটা আপনি দিনে চলে আসতেছে। ডোর টু ডোরে গেলে আপনার ডেটাটা, আপনি যে ডেটা কালেক্ট করছেন ডোর টু ডোরে গিয়ে, সেখানে অনেক কয়েকটা কাজ আপনার শেষ হয়ে যাচ্ছে। থিওরিটিক্যাল কাজ যেটা আপনার করতে হতো, সেটা ডোর টু ডোরের মধ্যে শেষ হয়। কি নাম্বার ওয়ান হচ্ছে আপনি ডোর টু ডোরে গেলে একটা ডেটা পান। যে লোকটা পেলেন আপনি, ধরেন আপনার কোনো, আপনি গেলেন ইয়েতে হাউস বিল্ডিং একটা অফিসে গেলেন, লিয়ান ফাঙ্গে, সেই জায়গায় গিয়ে দেখলেন একজন জেনারেল ম্যানেজার বা ডাইরেক্টর হয়ে গেছে। সেই ডাইরেক্টরের কাছে গিয়ে আপনার নাম্বারটা পাইলেন, তাহলে কি হলো, আপনার ডেটা কালেকশন হয়ে গেল। আবার কি হলো, ওই ডেটা যে ওই লোকের, মানে ওই ম্যানেজার যে ওই লোক, সেটা আপনার ডাটা ভেরিফিকেশন হয়ে গেল। তারপরে কি হলো, আপনি তাকে ওই লোকেশনে গিয়ে দেখলেন, দেখার পরে কি হলো, আপনি আরেকটা ভেরিফিকেশন করলেন যে অ্যাড্রেসটা তার ঠিক আছে। যে অ্যাড্রেসটায় আপনি গেছেন সেই অ্যাড্রেসটা অনলাইনে নেওয়ার পরে তো আপনাকে ওটা ভেরিফিকেশন করতে হতো না? আমরা যদি ডিরেক্টরি থেকে কোনো ডেটা পাইতাম, সেটা কি করতে হয়, ভেরিফিকেশন করতে হয় না? আদৌ এই লোকটা ওই জায়গায় অ্যাড্রেসে আছে নাকি ওই অফিস সেরে আরেক অফিসে চলে গেছে, অনেক আপনি তো হয় কিনা। তো আপনি একটা ডাটা পাইছেন, উনি বলতেছে এই মোবাইল নাম্বারটা এখন আমি ইউজ করি না, যেমন আমি ওসিদের একটু ফলো করছিলাম, ওসিরা বলতেছে এই নাম্বার তো একটু হয়, ওসিরা চেঞ্জ হয়ে যাবে, ধূপধাপ চেঞ্জ করে। তো ডাটা ভেরিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। ডোর টু ডোরে গেলে আপনি ওই অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেল, মানে লোকেশন ভেরিফিকেশন শেষ, নাম্বার ভেরিফিকেশন শেষ, আপনি তাকে দেখলেন, মিট করলেন, ডাইরেক্ট গিয়ে তাকে কি করলেন, আপনার প্রোডাক্টের বিষয়ে কথা বললে বোঝাতে পারলেন আমি এই জন্য আসছি। তার মানে কি, আপনি তাকে চিনলেন, যেটা আপনার অন্য সময় করতে হতো, পরবর্তীতে করতে হয়। আমি বোঝাতে চাচ্ছি, ডোর টু ডোরে গেলে একটু বোদারেশন আছে, কারণ হঠাৎ করে কি আপনাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয় একটা অফিসে। সেটা করার মধ্যে দিয়ে আপনার অনেকগুলো স্টেজ, ডাটা কালেকশনের অনেকগুলো স্টেজ এক মিটিংয়ে শেষ। তার মানে এটা গুরুত্বপূর্ণ না? করা উচিত কিনা এটা আমাদের? একটার মধ্যে দিয়ে অনেক ঘটনা পরিসমাপ্তি ঘটাতে পারলাম। অ্যাডভার্টাইজিং কোম্পানি করছে আমাদের এখন রানিং অ্যাডভার্টাইজমেন্ট কি বলতে পারেন, কোম্পানি কি ক্যাম্পেইন করছে এরকম একটু বলেন না দু একজন। Start living by booking. স্টার্ট লিভিং বাই বুকিং, আর কি ক্যাম্পেইন চলছে?
আপনি জিজ্ঞেস করেছেন যে কি ধরনের ক্যাম্পেইন কি চলছে কি ক্যাম্পেইন চলছে আমাদের? মেইনলি ডিজিটাল ক্যাম্পেইন চলছে ডিজিটাল ক্যাম্পেইন কি কি? লাইক ফেসবুক কি নিয়ে campaign হচ্ছে? কন্টেন্ট কি কি প্রোডাক্ট আমাদের ক্যাম্পেইন হচ্ছে এখন? ক্লাব বিল্ডিং নিয়ে চলছে ক্লাব বিল্ডিং আমরা সবাই জানি তো, আমাদের কিন্তু একটু অ্যালাইন থাকতে হবে। স্কুল বিল্ডিং, ক্লাব বিল্ডিং, এই দুটো এখন বেশি অ্যাডভার্টাইজ দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ দিচ্ছি। আচ্ছা, ফিল্ড সার্ভে, দুটোর মধ্যে ফিল্ড সার্ভে চলে আসে কাছাকাছি। ফেয়ার অ্যান্ড ইভেন্ট পার্টিসিপেশন, আমরা রিয়াল ফেয়ারে যাই, বিভিন্ন ধরনের এক্সিবিশনে অংশগ্রহণ করি, সেখান থেকে আমরা নিউজপেপারে আমরা অনলাইন সোর্স, আমি বলেছি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ডাটা পেতে পারি, সেই ডাটা আবার ভেরিফিকেশন করতে হয়, যেটা ডোর টু ডোরের মধ্যে দিয়ে একবারে শেষ হয়ে যায়। নিচের লাইন দিয়ে 5 নম্বর পয়েন্টে খেয়াল করেন, এখান থেকে যে ডেটাগুলো আমরা পেয়ে যাই, সেই ডেটাগুলো আবার কিন্তু আমাদের ভেরিফিকেশন করার ব্যাপার থাকে, সেটা কিন্তু ডোর টু ডোরের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে বলেছি। প্রসপেক্টের ধরেন কিছু লিড আপনি পেয়েছেন, তথ্য ডেটা পেয়েছেন, ডেটাগুলোকে আপনার একটু নার্সিং টার্সিং করতে করে সামনের দিকে অ্যাডভান্স করছি আমরা এখন। তার মানে গত স্লাইড আর এই স্লাইডে পার্থক্য করলাম, আমরা এখন গত স্লাইডে যা কালেকশন করলাম সেটা এখন অ্যাডভান্স করবো, সেটা কীভাবে করবো? ডেটা স্ক্রিনিং অ্যান্ড ভেরিফিকেশন। ডেটা নিয়ে আসলাম, বাট ভেরিফিকেশন করতে হবে না। ভেরিফিকেশনের জন্য আমি বলেছি যে তাদের লোকেশন ভেরিফিকেশন করতে হয়, নাম্বার ঠিক আছে কিনা দেখতে হয়, ওই লোক সেই লোক কিনা বুঝতে হয়, কিনতে পারবে না দেখতে হয়, লোক এজ ইনকাম, ওই যে টিজি, ওই প্যারামিটারে আপনি সবগুলো ভেরিফিকেশন স্ক্রিনিং করবেন, করে আপনার কি দরকার সেটা করবেন। তারপরে ওটাকে আপনি লিড হিসেবে কাউন্ট করবেন কিনা, যদি তার সাথে কথা হয়ে যায়, যদি আপনি বুঝেন, যদি আপনি আমাদের যে ক্রাইটেরিয়া লিড করতে হয় সেই লিড তো আবার ভিন্ন কথা, সেটা বুঝছেন তো? লিড জেনারেশন করলাম, তারপরে লিডটাকে আমরা ফলো আপ করবো। ফলো আপের কিছু ক্রাইটেরিয়া আছে, পরবর্তীতে আমরা আসছি। প্রায়োরিটি সেটিং। প্রায়োরিটি সেটিং মানে আপনি লিড ভেরিফিকেশন করে ফলো আপ করে একটা পর্যায়ে যখন চলে আসছে, সেই জায়গায় আপনি ওই ক্রাইটেরিয়া প্রায়োরিটিতে নেবেন, যে হ্যাঁ আমি এই কয়েকটাকে আমি এই লেভেলে রাখবো, এই কয়েকটাকে আমি এই লেভেলে নিব, সেটা অনুযায়ী আপনি নিজস্ব প্রোগ্রাম সেট করবেন। যে আমি যখন একটা প্রায়োরিটি লিস্ট হাতে পেলাম, সেই প্রায়োরিটি লিস্টে আমি কি ধরনের সিদ্ধান্ত নিব, কাকে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, এটা সিনিয়রদের সাথে পরামর্শ করতে হবে, করে আপনি শর্ট লিস্ট কাস্টমার নিয়ে সেলসে ফোকাস করতে পারবেন। ডেটা স্ক্রিনিং এন্ড ভেরিফিকেশন আমরা কিভাবে করবো সেটা আর একটু ডিপ ডেপথে আমরা যাই। ইমেল একটা সুন্দর একটা বক্স করে রাখবেন, সেটা সপ্তাহে একদিন আপনি ছাড়বেন, তারপর ঘন ঘন ছেড়ে তাকে আবার বিরক্ত করে দিয়ে এসে আপনি ব্লক করে দেবেন। তারপরে কি আছে? অ্যান্সার টু ডিফারেন্ট কোয়ারিজ। আপনাকে যখন কাস্টমার কোয়ারিজ করবে, ফোনে কথা বলার সময় সেগুলো শুনতে হবে, কোয়ারিজগুলোর জবাব দিতে হবে। আপনি কোনো বিষয় স্কিপ করে চলে যাবেন, তাহলে কিন্তু আপনার প্রপারলি ফলো আপ হচ্ছে না। অ্যান্সার দেওয়ার সময় বোঝাবেন, এই মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কমে আসবে। প্রায়োরিটি সেটিং, শর্ট ক্লায়েন্ট লিস্ট আমি আগে বলেছি। পেমেন্ট শিডিউল রেডি করবেন, তার জন্য আপনি নিজে একটা ফিনান্সিয়াল প্ল্যান রেডি করবেন। সেই প্ল্যান তাকে আমরা বিভিন্নভাবে পাঠাই, সেটা তাকে তার জন্য দিবেন। তার জন্য কোনটা সুইটেবল পেমেন্ট কোনটা সেটা আপনি নিজে নির্ধারণ করবেন। ক্রিয়েট এজেন্সি, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি রুবেল খুব পারদর্শী, আপনি রুবেলকে ফলো করতে পারেন আপনার এই বিষয়ে। আপনি যখন প্রায়োরিটি সেট করতে যাবেন, প্রায়োরিটি সেটিংয়ের মধ্যে অনেকে ইনফ্লুয়েন্সার থাকে, অনেক যারা আমাদের সেলকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সাথে নিজেরা বিল্ড করতে হবে। তারপরে কি বলছি আমরা? পুশ শর্ট লিস্টিং ক্লায়েন্ট। শর্ট লিস্টিং ক্লায়েন্টদেরকে আমরা কি করবো? সেল পুশ করবো। শুধু লিস্ট করে তাদেরকে গতানুগতিক ধারাবাহিকের মধ্যে রাখতে হবে না। আপনাকে নির্ধারণ করতে হবে কোনটা কেন বুলসাই টার্গেট করবে, মানে আমি এটাকে খাবো এই মাসে যে হয় গিয়েছিল ভেরি করে ফেলবো, সেজন্য আরেকটা লিস্ট করবে, লিস্টের মধ্যে আবার একটা লিস্ট। তারপরে কি? ক্লোজিং মিটিং, সেটা আমরা এখন ক্লাস টাইম পর্যায়ে চলে যাচ্ছি, মানে আর একটা আপার লেভেলের সাথে মিটিং করাইতে পারবো। সেলস মিটিং, এটা বিশেষ করে সিনিয়ররা করে থাকি আমরা, এবং টিমের মধ্যেও কিছু সিনিয়র সেলসম্যান তারাও এটা করে থাকি আমরা। রিলেশন, তার মানে আমরা যখন সেল করি, সেল করার মধ্যে দিয়ে আমাদের একটা নতুন রিলেশনের শুভ সূচনা হয়। আমরা সেলকে সেলিব্রেশন না করে মনে রাখবেন আমরা সেলিব্রেট করব কি? ওপেনিং এ রিলেশন। নতুন রিলেশন হলো, দায়বদ্ধতা বেড়ে গেল, এখন
এটাকেই সেলিব্রেট করতে হবে যে একটা রিলেশন তৈরি করলাম, আমি একটা সেল করলাম না। এটা আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।